বিএনপি যাতে এবারে যেতে তার জন্য ইন্ডিয়া ফাইন্যান্স করতেছে। এই দেখেন এই অ্যাড দিয়ে তৈরি করছে, এই যে ইশতেহার, সেই ইশতেহার। এটা ইন্ডিয়ার, এটা কি করে বুঝলেন? আপনি লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধকে হত্যা করে বাংলাদেশের গণতন্ত্র না, বাংলাদেশের টুটি চেপে ধরে বাংলাদেশকে হায়দ্রাবাদ বানাতে চাইছেন। সে তাকে আমি কিভাবে বলি যে সে বঙ্গ মানে কি বাংলা, আর বন্ধু মানে কি বন্ধু। যে করদ্রাষ্ট্র বানাতে চাইছে তাকে আপনি বন্ধু বলবেন না শত্রু বলবেন? এটা জাতির উপর ছেড়ে দিলাম। যে বাংলাদেশ জামাত ইসলাম দেয়নি, বাংলাদেশ জামাত ইসলামের আমির কোনো মেয়ে হতে পারবে না, এটা জেনে শুনেই সমস্ত জায়গায় কি করছে মানুষ, সমস্ত ইউনিভার্সিটি গুলো, 5টা ইউনিভার্সিটিতে আমরা জয়যুক্ত হয়েছি। ডেইলি স্টার আর ইন্ডিয়া যখন আমার বিরোধিতা করে তখন আমি বুঝি আমি রাইট পথে আছি। আপনি কি মনে করেন শফিকুর রহমানের কথা কিন্তু 95% বাস্তবায়িত হবে? তার কমিউনিটি কি হবে? যদি হয়তো তাহলে ওনাকে 10,000 লোককে বহিষ্কার করতে হতো না। কিন্তু এইটা ভাইরাল হলো কখন? যখন আমি নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বললাম সকালবেলা, দুপুর বেলা এটাকে বের করে দিল, সাহেব সাহেব এটা বের করে দিল। ঘটনা নয়, ফলাফল নয়, আমরা কাটাছেঁড়া করি কারণের, রাজনীতি ও সমসাময়িক ঘটনার ভেতরের ক্ষতগুলো খুলে দেখাই। যা বলা হয়নি, যা লুকোনো ছিল। এটা বিতর্ক নয়, এটা ময়নাতদন্ত। ঘুণে ধরা সব মহাকাব্য ওঠে এই টেবিলে, প্রমাণ, প্রেক্ষাপট আর প্রশ্নে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মানবকণ্ঠের বিশেষ টক শো ময়নাতদন্তে। আজকে স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন এবং আলোচক হিসেবে আছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা একেবারে একটি নির্বাচনের দ্বার প্রান্তে, এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার যে পেশাগত পরিচয় একজন আইনজীবী, সেটাকে ছাপিয়ে আপনার এখন রাজনৈতিক পরিচয়টাই মানুষের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে, এবং আপনি জামাত ইসলামের পক্ষে কাজ করছেন, ফিল্ডে নির্বাচনী প্রচারণায় আপনার অংশগ্রহণ করছেন। তো আমার একটা বিষয়, বাংলাদেশের অনেক দিনের যে ট্রেডিশন রাজনৈতিক, সেটা হলো হয় বিএনপি না হয় আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ ফিল্ডে নাই। এই ভ্যাকুয়ামে প্রথমে জামাত ইসলামী স্বাভাবিকভাবে বিএনপির সাথে রাজনীতি করেছে, এবং তারা এখন এমন একটা অবস্থানে গিয়েছে, ধারণা করা হচ্ছে, এবং তারা নিজেরাও সেই কনফিডেন্স লেভেলটা চলে এসেছে, তারাই হয়তো বা ক্ষমতায় যাচ্ছেন। এটা একটু উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে কিনা আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরে, কথা হচ্ছে ক্ষমতাদার মালিককে আল্লাহ। এই যে বাংলাদেশ জামাতে ইসলাম, আওয়ামী লীগ নেই বলে জামাতে ইসলাম একটা জায়গায় গেছে, এই কথাটাও ঠিক না। কারণ আমি বারবার বলছি, ভোটার বলে কিছু নাই। সব মানুষ কি দেখে? দুইটা জিনিস দেখে, সেটা হচ্ছে এই নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহারটা হচ্ছে কি, যে মানুষের সাথে, জনগণের সাথে রাষ্ট্রের যে পার্টি ক্ষমতায় যাবে তার একটা কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? যে এই নির্বাচনী ইশতেহারে যা যা থাকবে সেটাতে আমি বিশ্বাস করব, এবং বিশ্বাস করে আমি আপনাকে ভোট দিব। এখন প্রথমেই দেখেন, এই নির্বাচনী ইশতেহারে বিএনপিটার কথাই বলি, যে দেখেন ফ্যামিলি কার্ড আওয়ামী লীগের, এবং এটা 2023 সাল থেকে দেওয়া আছে। আচ্ছা আসেন, এগ্রিকালচার কার্ড, এটা আওয়ামী লীগের সময় 2012 সাল থেকে দেওয়া আছে। আপনি আসেন প্রবাসী কার্ড, 2010 সাল থেকে দেওয়া আছে। আপনি বলেন যে ওই যে টাকা দিতে চাইছেন যারা প্রবাসে যেতে চাইছে তাদেরকে, এটা 2011 সাল থেকে দেওয়া আছে। রিমিটেন্সের প্রণোদনা 2022 সাল থেকে দেওয়া আছে। সবচেয়ে বড় সাংঘাতিক কি, যে আপনার মাধ্যমে একটা জিনিস দেখায়, এই ইশতেহার তৈরি করে দিল ইন্ডিয়া। এই বিএনপির ইশতেহার, এই যে বললো যে এই জামাতে ইসলামের নাকি কিছু কিছু ছবি নিছে, আর এই দেখেন আমি দেখায় দিচ্ছি আপনাকে এই ইশতেহার। এই দেখেন, আপনাদের যদি থাকে সাইবার মিডিয়া রিসার্চ, এবং এই সুন্দর করে উপরে লেখা আছে বিএনপি মিডিয়া ইনক্লুডেড। তার মানে বিএনপি যাতে এবারে যেতে তার জন্য ইন্ডিয়া ফাইন্যান্স করতেছে, এবং সেজন্য আমি একদম রেকর্ড নিয়ে এসে যেটা দেখালাম,
যে এই দেখেন যে দুইটা স্ক্রিনশট আমি দেখাই দিলাম, যে এইটা কিভাবে ইন্ডিয়া থেকে, এইটা তো সেই বিএনপি না, বেগম খালেদা জিয়া। স্ক্রিনশটে কি আছে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এই স্ক্রিনশটে কি আছে প্রথমে বলে দিই। জি জি জি। BNP Media included ads, Cyber Media Research and Services Limited. কি করা আছে, পার্পল পিস, লোকেশন বাংলাদেশ, কি তৈরি করা হয়েছে, এই দেখেন এই অ্যাড দিয়ে তৈরি করা হয়েছে, এই যে ইস্তেহার, সেই ইস্তেহার। এটা ইন্ডিয়ার, এটা কি করে বুঝলেন? এই দেখেন ইন্ডিয়া লেখা আছে, এবং আপনি যদি এই নামটা দিয়ে সার্চ করেন ওটাও বের করে নিয়ে আসছে। এই দেখেন। আচ্ছা, এইটা থেকে না, ভাইয়ের কথাটা এটা উত্তর দিতে হবে, এটা কনফার্ম বড় অভিযোগ, তাই না? হ্যাঁ, এই যে দেখেন, এটাকে ব্লুমবার্গের, হ্যাঁ, ব্লুমবার্গ এখানে কি দেওয়া আছে, মিডিয়া কমিউনিকেশন কোথায়। যাক, এটা আসলে এটা অনেক বড় লেখা আছে, এটা পড়তে হবে। আচ্ছা, এটা পড়েন। এটা না, এখানে তো সব জিনিসটা আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি, যে সত্য মিথ্যা তো সবাই যাচাই করে। সো আমার ব্যক্তিগত কথা হলো, প্রথমে অবজেকশন হচ্ছে যে হোয়াই ইন্ডিয়া উইল ইনভেস্ট ফর এ পলিটিক্যাল পার্টি, এটা আমি আগে থেকে বলে আসতেছি। যে আপনার এই প্রশ্নের উত্তরটা একটু আপনার কাছ থেকে নিতে চাই মাসুদ কামাল। তাহলে কি ইন্ডিয়া বাংলাদেশের ইলেকশনে হস্তক্ষেপ করছে এবং এটা ম্যানিপুলেশনে শামিল কিনা? তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই। সাইবার হাউস, B35 সেক্টর, ইনস্টিটিউশনাল এরিয়া, গারগাঁও, HR এত, ইন্ডিয়া। না, ঠিক আছে, আমার কথা হলো কি, উনি যে অভিযোগটা করলেন, অভিযোগ না, আমি বলতেছি এটা হচ্ছে, আমি দেখতে যখন পাইলাম তখন তো আমি একজন ভোটার হিসেবে খুব আহত হলাম। ঠিক আছে, আমি বলি আপনাকে জিনিসটা। একটা জিনিস হলো কি, উনি যে অভিযোগটা করলেন আর কি, যে বিএনপির যে ইস্তেহার যেটা হয়েছে, সেটা ইন্ডিয়া তৈরি করে দিয়েছে, অথবা ইন্ডিয়ার এখানে ইনভেস্টমেন্ট আছে। যদি এটা হয়, অবশ্যই একটা বড় অভিযোগ, এবং এটা হলে অবশ্যই এর একটা প্রভাব আমাদের নির্বাচনে পড়বে। কিন্তু এটা আদৌ কতটুকু অথেন্টিক, ওনার অভিযোগটা কতটুকু, ভিত্তি কতটুকু আছে, শক্ত ভিত্তি আদৌ আছে কিনা, সেটা তো আসলে ডিটেল না দেখলে বোঝা যাবে। হঠাৎ করে যখন একটা স্ক্রিনশট কেউ দেখায়, চট করে কিন্তু এখান থেকে কিছু বোঝা যায় না, ওটা ডিটেল পড়তে হবে। এটার জন্য এই টকশোটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্লেস নয়। কিন্তু আমি এটা মনে করি, এই জিনিসটা একটা সুরাহা হওয়া উচিত, উনি যে দাবিটা করলেন। কারণ সুরাহা না হলে হবে কি, আমি হয়তো না জেনে ঠকে যাব। আমি যদি সুরাহা না করি, যদি বিশ্বাস করি, তারপরে যদি ঘটনা যদি সত্য না হয়, তাহলে আমি বিএনপির প্রতি অন্যায় করলাম। আবার যদি এটা সত্য হয়, আমি যদি বিশ্বাস না করি, তাহলে আবার আমি বিএনপিকে কিন্তু একটা দিলাম, ছাড় দিলাম একটা। এইগুলি আসলে খুব সিরিয়াসলি এগুলি নেওয়া উচিত আমি মনে করি। আমি শাহরিয়ার ভাইকে রিকোয়েস্ট করব যে এই বিষয়টা উনি ওনার সোশ্যাল মিডিয়া বলেন, অথবা ওনার যে মিডিয়াটা সবার কাছে যায়, সেই মিডিয়াতে ক্লিয়ারলি উপস্থাপন করা এবং সমস্ত সোর্স টোর্স দিয়ে দেওয়া, তাহলে হবে কি মানুষ এটা বিচার করতে পারবে। এগুলি খুব সিরিয়াস বিষয় কিন্তু। কারণ আমরা একটা জিনিস বলি, শুনেন, আমাদের ওই যে বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো আমরা তো দেখেছি গত 15টা বছর এই দেশটা কিভাবে, যারা সরকার ছিল তারা কিভাবে ভারতীয় এক ধরনের আধিপত্যবাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল। এটা অস্বীকার কোনো উপায় নেই। আমাদের এখানে ভোটার ছাড়া ভোট হয়েছে, ভারত বলছে যে অসাধারণ ভোট হয়েছে। আমাদের এখানে মানুষ আন্দোলন করেছে, ভারত বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বলছে কিন্তু ভাই। আবার এখন যখন আপনার জান আমাদের হাসিনা সরকার যখন পতন ঘটলো, তখন কিন্তু ভারত আর বলে না যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তখন তারা এখানে নানাভাবে হস্তক্ষেপ, এগুলো তো আমরা দেখেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু। এবং আমাদের কথা হলো কি, আমাদের এখানে ক্ষমতায় কে আসবে, এক্স আসবে না ওয়াই আসবে, জামাত আসবে না বিএনপি আসবে, নাকি অন্য কোনো দল আসবে, এটা নির্ধারণ করবে দেশের জনগণ। আপনাকে জনগণের উপর ছাড়তে হবে, এবং জনগণের যে রায়, সেই রায়টা মানার মানসিকতা আপনার থাকতে হবে। আপনি যদি বলেন জনগণের রায় মানি না, তাহলে আপনিও কিন্তু আরেক স্বৈরাচার হয়ে গেলেন। আমি খুবই হতাশ হয়েছি একটা কারণে, যে আমি সমস্ত পলিটিক্যাল পার্টির নেতাদের বক্তব্য শুনলাম, কেউ কিন্তু এই কথাটা উচ্চারণ করেন নাই যে জনগণ যে রায় দেয়, জনগণ যদি আমার বিপক্ষেও রায় দেয় আমি এটা মেনে নেব, এটা উচ্চারণ করা উচিত ছিল। তাহলে হয় কি, আপনি জনগণকে সম্মান করলেন। জনগণকে সম্মান করতে হবে, কারণ জনগণ হলো ডিসাইডিং ফ্যাক্টর। আমরা এই একটা নির্বাচন চাই, এই নির্বাচন এবার না। শেখ হাসিনা সরকার কি করেছিল বলেন জানেন? শেখ হাসিনা সরকার অনেক দুর্নীতি করছে, অনেক অন্যায় করছে। বাংলাদেশের সমস্ত সরকার এটা করে, যারা আগামীতে আসবে তারাও টুকটাক দুর্নীতি করবে, অন্যায় করবে, সবই করবে। কিন্তু একটা জায়গা শেখ হাসিনা সরকার যেটা করেছিল, এটা বাংলাদেশে অন্য কোনো গভর্নমেন্ট এভাবে করে নাই। সে হলো, এর আগে কিন্তু নির্বাচনের কারচুপি হয়েছে,
জিয়া রহমান সাহেবের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, বঙ্গবন্ধুর আমলে কারচুপি হয়েছে, কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকে যে ধ্বংস করে দেওয়া, এটা শেখ হাসিনার আমলে হয়েছে। বাংলাদেশে মানুষ নির্বাচন বলতে আর কোনো আগ্রহী অনুভব করতো না। নির্বাচন যে কি জিনিস, এই দেশের এখনো অনেক লোক আছে যাদের বয়স 35 হয়ে গেছে, তারা কোনোদিন ভোট দেয় নাই। তো ওই জায়গাটা যদি তৈরি হয় এবং যদি আগামীতেও থাকে, সেটা হবে আমাদের জন্য বড় পাওনা একটা, আমরা এটা চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা তাহলে ভাইয়ের এখানে আমি একটু অ্যাড করতে চাই। আমি আপনাকে আপনার যে পয়েন্টটা আপনি উল্লেখ করেছেন, ইশতেহার ইন্ডিয়া থেকে করা হয়েছে, পাবলিশ করা হয়েছে বা লিখে দেওয়া হয়েছে, এটা আসলে লিখে দাও না, এখানে আবার পরিষ্কার করার জন্য বলতেছি, এটা যাচাই বাছাই করেছেন কিনা, আপনার কতটুকু কনফিডেন্স আপনার আছে? এই জন্যই বললাম যে আমি যে সোর্সের মাধ্যমে নিজে যাচাই করে ওই কোম্পানি আমি খুঁজে বের করে দেখলাম যে ওই কোম্পানিটা আসলে ইন্ডিয়ার। এবং যখন আমি এই ইউটিউবে যখন এটা দিলাম, তখন দেখেন যে বিএনপির মিডিয়া সেল দেওয়া আছে এবং এই ছবি, এগুলো সব কন্টেন্ট গুলো তৈরি করা আছে, কি লেখা আছে, সেজন্য আমি এখানে দেখাই দিলাম। সো আমার কাছে ভাই যে জিনিসটা আমি পাইছি, তারা যদি এটা বলে যে ধরেন এখন তো গ্লোবালাইজড ওয়ার্ল্ড, গ্লোবাল ফ্রেন্ডস থাকতে পারে, এখন বিএনপির যদি ফ্রেন্ডস থাকে ইন্ডিয়াতে, তারা করে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আপনি আমার প্রথমে এই কথাটা বলার পিছনে আমার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আপনি অ্যাকুইজিশন করলেন যে জামাতের ইশতেহারের কয়েকটা ছবি আপনি ইন্ডিয়ান অ্যাডভার্টাইজমেন্টের ছবি ইউজ করছেন। সো আপনি প্রথমে যে লিগেশনটা করতেছেন, আমার কথা হলো কি, আমি যদি সুই হই তাহলে ওই ঝালরের পিছন দিকে আছে ফুটা। এই জন্য বললাম, যেমন ধরে নেন গতকালকে একটা কি দেখাইছেন, তারেক রহমান সাহেব লাইট জ্বলছে দাঁড়ায় গেছে। আপনি জানেন তারেক রহমান সাহেব যখন যেখানে বাড়ায় সেখানে রাস্তা বন্ধ করে দেয়। এই যেটা নিয়ে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলাম, এই সরকার একটা নিরপেক্ষ সরকার, এই ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ ইলেকশন কমিশন। কালকে আমি তো সঙ্গে ছিলাম আমির জামাতের সাথে, কোথায় কোনো রাস্তা তো বন্ধ করে দেওয়া হল না। তাহলে তারেক রহমান সাহেবের জন্য যে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে সে ওই সিগনালে দাঁড়ালো কি দাঁড়ালো না, এটা কি দ্বিচারিতা না? ঠিক একই জিনিস যদি জামাতের ইশতেহারে কয়েকটা ছবি ইউজ করে দেওয়া হয়, আর আপনার এটা কিন্তু যদি ইন্ডিয়া তৈরি করে দেয় কোনো সমস্যা নাই, ইন্ডিয়া ফাইন্যান্স করছে কি করেনি তা আমি জানি না, ইন্ডিয়া যদি তৈরি করে দেয় নিতেই পারে, সে ইন্ডিয়া কেন আমেরিকা থেকেও তৈরি করে নিয়ে আসতে পারে। তাহলে জামাতে, হ্যাঁ, কারণ জামাতের দুইটা ছবি ইউজ করছে বলে তুমি হঠাৎ করে সায়ের খুব গর্জন দিয়ে উঠলা, এটার বিষয় করলা না। এবং এই জন্যই আপনাকে বলি, গতকালকে যখন সকাল থেকে খুব আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম, মোবাইল 400 গজের মধ্যে, এটা হচ্ছে রাতের ভোট করার জন্য শেখ হাসিনা 2018 সালে করছিল। যে কোনো মোবাইল ছেদে দেখবেন 2018 সালের আপনি ভিডিও ফুটেজ পাবেন না। তা আমি যখন এই কথাটা সকাল থেকে বলে সবাইকে মিলে আমরা যখন আন্দোলনের ডাক দিলাম যে যদি 5টার মধ্যে এটা আপনার বন্ধ না করেন তাহলে কিন্তু আগামীকালকে ঘেরাও করা হবে। দুপুরের পর কোথায় আমি একটা মানুষকে সাহায্য করছি 1000 টাকা, সেটা কি সে দান অনুদান হলে হচ্ছে নির্বাচন ভঙ্গ হবে, সেটাকে নিয়ে সায়ের সাহেব পুরা ভাষায় দিলেন। আমি বললাম ঠিক আছে ভাই, সেটা নিয়ে গণমাধ্যম ইভেন ডেইলি স্টার ওই জন্য বলি আপনাকে, আমি আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা কোনোদিনই ভঙ্গ হয়নি। এবং আপনাকে একটা জিনিস আমি সবসময় বলে আসছি, ডেইলি স্টার আর ইন্ডিয়া যখন আমার বিরোধিতা করে তখন আমি বুঝি আমি রাইট পথে আছি। কারণ ওই একই জিনিস অন্যান্য পেপার গুলো ইয়াগুলোতে কি আমি কি বলছি যে না দেওয়াটা বোধহয় ভালো ছিল। আগে তো কোনদিন ইলেকশন এরকম যায়নি, তবে যে লোকটাকে দিছি সেই লোকটাকে কি আমি চিনি? ওখানে কি তার কাছে আমি ভোট চাইছি? কিছু নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাকে 25-30টা ভিডিও ক্যামেরা আছে, সাংবাদিক আছে, তার মধ্যে আমি টাকা বের করে একটা লোককে দিচ্ছি। এটাতে কিভাবে একটা গরিব মানুষকে দান, তারপর আমি বলছি কি যে না, এই দানটা বোধহয় ওইখানে ওইভাবে না দেওয়াটাই ভালো ছিল। আপনি বলেছেন যে ভোটের কথা বলে এটা তাকে সতর্ক কেন, আপনি ওই লোকটা বলছে কি, এই কথাটাও বলি, ওই লোকটা প্রথমে 2টা কথা বলছে, স্বাধীন ব্যবসা হয়নি আর আমি খুব ভয়ে আছি। দেখেন আপনি শুনেন, লোকটার মধ্যে কিন্তু খুব ভীত সন্ত্রস্ত ভাব ছিল। কালকের এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ইভেন অনেক বিশেষ করে ডেইলি স্টারের রিপোর্টটা আমি দেখেছি এবং এটাকে প্রকাশ করেছে। ভাই বলেছেন যে একটা মানুষকে একটু অনুদান দেয়া বা একটু হেল্প করা, সে যেহেতু তার অসহায়তার কথা বলেছে, বাট সেই সময়টা যে প্রেক্ষিতে দিয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার অবজারভেশন? আমার অবজারভেশন ওটা দেখে আমি একটু বিস্মিত হয়েছি। আমি মনে করি যে শাহরিয়ার ভাই তো একটা ইমেজ আছে, বিভিন্ন জায়গায় উনি কথা বলেন, মানে ওনার ইমেজের জন্য এটা খুব ড্যামেজিং হয়েছে।
আপনি যে ব্যাখ্যাটা এখন দিলেন, ছোট বাচ্চাদের দিলাম, সেটা তো আপনার আগে হলো। আমি বলি আর কি জিনিসটা, ছোট বাচ্চাদের দিচ্ছি, সেটা কিন্তু ভাইরাল হলো। কিন্তু এইটা ভাইরাল হলো কখন? যখন আমি নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বললাম সকালবেলা, দুপুর বেলা এটাকে বের করে দিল, সাহেব সাহেব এটা বের করে দিল, যাতে মিডিয়াতে আর এই মোবাইলের কথাটা যেন না আসে। এবং কালকে দেখবেন সন্ধ্যাবেলা এই মিডিয়াতে একটা কথা আসেনি এই মোবাইল নিয়ে। শারীর ভাই আমি বলি আপনাকে, এটা তো কিন্তু এটা আমার ওই জায়গাতে বললাম না দেওয়াটাই উত্তম। আমি বলি এটা তো আপনার ব্যাখ্যা, কারণ আপনি তো জনে জনে যে ব্যাখ্যাটা দিতে পারবেন না। যত লোক আমাদের এই টক শো শুনবে তার চেয়ে কমপক্ষে 150-200 গুণ লোক কিন্তু ওই ভিডিওটা দেখছে। কাজে আপনার এটা ড্যামেজ কিন্তু এভাবেই হয়। এখন হয়তো এর পিছনে একটা কারণ আছে। আমাদের এখানে সমস্যা যেটা হয় সেটা আমি বলি আপনাকে, আমাদের এখানে হয় কি, একজন রিল হয়। রিল জিনিসটা কি, যে আপনি কিছু কথা বলছেন, সেখানে আগের থেকে পাশের থেকে কাইটা তার সুবিধা মতো অংশটুকু সে দেখায় দেয়। এখন আমার এরকম অনেক রিল আছে মার্কেটে, অনেক রিল আছে। তো সেই রিলের অর্থ বিক্ষিপ্ত ভাবে করলে এটা কোনো অর্থ হয় না, এবং অর্থটা খুব ড্যামেজিং অর্থ হয়। কিন্তু এখন আগে আমি কি বলছি, তারপরে আমি কি বলছি, এটা কিন্তু কেউ জানে না। তো যে কারণে রিলটা এটা একটু ড্যামেজিং হয়। তবে ওনার যে ড্যামেজ কিন্তু হয়েছে, এটা উনি ওনার একটা ইমেজ তো তৈরি করছে, উনি ওই ইমেজটা ড্যামেজ হয়েছে, এবং উনি কিন্তু এটা নিয়ে জনগণে যে বলতে পারবে না তো। আমার কাছে প্রথম জিনিস হচ্ছে ইমেজ আমি বিশ্বাস করি না। নাম্বার 1 আমি বিশ্বাস করি না এই কারণে যে আমার প্রফেশন যেখানে সেখানে খুব ভালো ছিল, এবং আমি এই যে আপনাদের এই মিডিয়া জগতে কিন্তু নতুন আমি, এবং প্রথম দিনে কিন্তু এই ভাইয়ের সাথে আমার প্রথম জীবনের অনুষ্ঠান। দ্বিতীয় অনুষ্ঠানটা হচ্ছে কি, তখন আমি কোনো গ্রামারই জানতাম না কিভাবে এগুলো করে। সো এই জন্য আমি বললাম যে ইমেজ নিয়ে না, আমি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য সব কাজ করি। যতক্ষণ আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, সেদিন না ইলেকশন করতেছি, না আমার মন্ত্রী হওয়ার শখ আছে, না কিছু হওয়ার শখ আছে। আমি খালি কোর্টের বারান্দা আছে আলহামদুলিল্লাহ, খালি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এখানে নামছি। আপনাদের যে কথা না শুনে শুনবো না। যদি ক্ষমতায় যায় আপনার বক্তব্য কি একই থাকবে, না কোনো অফার আসলে সেটা গ্রহণ? এইবারে বলে দিচ্ছি ভাই, আপনাদের সামনে বলে দিচ্ছি, আল্লাহ অফার যে দেয়নি তা তো বলিনি, এবং আমি এটা বলবো না কখনো। সো ইনশাল্লাহ করিনি, গ্রহণ করব না। কিন্তু দেশের সেবার জন্য যতটুকু যেখানে যেতে হবে ততটুকু করব, যেটা আমি পারবো বলে মনে করি। অফারের দুই একটি কি বলা যায়? না, অফারের দুই একটি কোনো কিছু না। আল্লাহ যে আমি সবসময় যে একটু আগে বললাম, শুনেন, আজকে সকালবেলায় খুব মনটা ইয়া হলো, আমি নাকি মানে আমার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে আমি জান্নাতের টিকিট বিক্রি করছি। ঠিক আছে, গতকালকে আপনি কি দেখছেন যে বিএনপির মহাসচিব সাহেব কি বললেন? এই কথা কি ওনার কাছ থেকে আপনি জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হবে, এই কথা একটা মিডিয়া বলতেছে না। আমি শাহরিয়ার কবির, আমি একটা মানুষকে বলতেছি যে তুমি এই কারণে, কিন্তু এটা দেখেন কত বড়। আপনি এটা দেখেন, জামাতকে ভোট দিলে কি হবে, ঈমান নষ্ট হয়। মহিবুল্লাহ আবার বলে দিল যে আরো এক ধাপ সামনে গেল। তাহলে এই ইসলামকে যেভাবে ভোটের আগে ইউজ করা হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আল্লামা সাইদি সাহেব সারা বছর ধরে ইসলামের কথা বলছে না, খালি ভোটের আগে বলে আসছে। গোলাম আজম সাহেব সারা বছর ধরে বলছে, মতিউর রহমান নিজামী সাহেব, সেই দিনের কথা বাদ দিলাম, আজকে আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব গত 1.5 বছর আমিরে জামাত কোন জায়গায় যা বলেনি কোরআন ও সুন্নাহর কথা। আজকে যে কথাগুলো, আমার কথাটা কি, যে আপনি কেন একটা লোককে টার্গেট করতেছেন, এবং জামাতে ইসলামের চুন থেকে খসলেই তাহলে কি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে টার্গেট হচ্ছে ইসলাম, জামাতে ইসলাম না। তার মানে হচ্ছে টার্গেটটা কি, এই যে বলছে এক ভাই, আবার গতকালকে দেখলাম কি বলছে, জামাতের ওখানে ইসলাম টামটা বাদই দিতে হবে। আরে জামাতে ইসলাম রাখবে কি রাখবে না, সে জামাতে ইসলাম ব্যাপার, তোমার লাগে তুমি আরেকটা দল করো, আর লোককে ভোট দিতে দাও। এই যে কথাগুলো বললেন, এই কথা নিয়ে একটা টক শো আমি চ্যালেঞ্জ দিলাম গতকালকে, একটা টক শো একটা টু শব্দ হলো না। আর আমি 1000 টাকা একটা গরিব মানুষকে দিছি, সেটা নিয়ে টক শো, জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইজ ইট নট এ ফতোয়া? ইজ ইট নট এ ফতোয়া তার মতো লোকের কাছ থেকে? এখন এই কথাগুলো আমি কেন বলি, ইলেকশন কমিশনের কথা দেখেন, ইলেকশন কমিশনের যে দ্বিচারিতা, আমার সবচেয়ে বড় ভয় হয় যে ভাই যেটা বললো, ভাইকে সমর্থন করি, কিন্তু আমার কথা হলো 10টা 11টার মধ্যে যদি বোঝা যায় কোন দল জিতবে কোন দল জিতবে না, ধরে নেন যে দলের মধ্যে যদি সহনশীলতা না থাকে, যদি দেখা যাক আল্লাহ না করুক বিএনপি হেরে যাচ্ছে ভেবে, বিএনপি 130টা আসনে যদি ইয়া করতে যায়, এটা শেষ করে দিই, 130-40টা আসনে যদি ভোট কারচুপি করতে যায়, সেখানে তো মানুষ প্রতিহত করতে যাবে, কি হবে, ভোটের কি হবে, ভোট যদি সে মেনে না নেয়, হেরে গেলে কি হবে? কারণ কি, সিমটম গুলো তো তাই দেখতেছি, গতকালকে কতগুলো অস্ত্র তৈরি হয়েছে, সেটা অস্ত্র রিকভার হয়েছে, সেটাও কিন্তু কোনো মিডিয়ায় আসলো না। যুব দলের কাছ থেকে, যুব দলের এক নেতার কাছ থেকে 2টা পিস্তল সহ এক গাদায় কি হলো, অস্ত্র উদ্ধার হলো।
তো এই নমুনাগুলো কি? এখনো আপনি তো অস্ত্র রিকভারি করতে পারেননি। তারপর আপনি যখন বলেন, দেখেন এই যে আমি একটা জিনিস, কেন বিএনপি একটা টু শব্দ করলো না? এই যে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, এটার বিরুদ্ধে একটা টু শব্দ করেনি। এবং আরেকটা জিনিস বলে দিই, জনাব তারেক রহমান সাহেব একদিন মাত্র একবার হ্যাঁ ভোট চাইতে, শেষ দিনেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে একবারও একটা কথা বললেন না। কেন? মাসুদ কামাল, আপনার কাছে একটু আসতে চাই। তাহলে শাহরিয়ার কবিরের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আশঙ্কা করছেন যে বিএনপি আসলে ইলেকশনটাকে ম্যানিপুলেট করতে চায়, এবং ইভেন অস্ত্র উদ্ধারের দুর্বলতা, ইভেন হা ভোটের পক্ষে বলছেন, আর সবকিছু মিলিয়ে সে একটা আশঙ্কার কথা বলছেন। আপনার ধারণা কি? দেখেন, একটা জিনিস হলো ইলেকশনকে ম্যানিপুলেট করতে চায়, এটা আসলে আমি বুঝি না। কারণ আমি কাউকে বুঝি না। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এবার নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আশা করি যতটুকু আপনার উত্তেজনা আপনি দেখছেন, কথার মারপেচ দেখছেন, এটা হলো কি, প্রতিপক্ষকে আক্রমণ তো করতে হবে, নির্বাচন হবে কিভাবে? প্রতিপক্ষের বক্তব্যকে খণ্ডন করা দরকার, এটা হেলদি। কিন্তু আমি এটাকে হেলদি মনে করি এই কারণে, যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে একটা কথা বলা হলো, সেই কথাটা কি আমাকে বিশ্বাস করা উচিত? ধরেন বিএনপি বললো যে আমি আপনাদেরকে সবাইকে বেকার ভাতা দেব, কারণ এটা কি আমি বিশ্বাস করবো কি করবো না? আমি কিন্তু সাধারণ মানুষ, বুঝবো না। আমি তখন আশা করবো কি, ওনার যারা প্রতিদ্বন্দ্বী পক্ষ আছে তারা ব্যাখ্যা করে বলবে যে এটা এই কারণে বাস্তবায়নযোগ্য নয়। আবার ধরেন জামাত বলল আমি সবাইকে কর্মসংস্থান দিব, বেকার ভাতা দেওয়ার দরকার হবে না। এখন এটা কি আমাদের প্রেক্ষিতে বাস্তবায়নযোগ্য? আমি আশা করব বিএনপি এটা ব্যাখ্যা করে আমাকে বোঝাবে যে এই কারণে এটা বাস্তবায়নযোগ্য নয় অথবা বাস্তবায়নযোগ্য। তাহলে কি হলো, আমি সাধারণ মানুষ কিন্তু দুই দলের কাছ থেকে পরস্পর সম্পর্কে বুঝতে পারলাম। আপনি একটু আগে একটা কথা বলেছেন, ভালো হতো যদি রাজনৈতিক দলগুলো বলতো হ্যাঁ যে জনগণ যাকে রায় দিবে আমরা মেনে নেব। এটা না বিএনপির পক্ষ থেকে না জামাতের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাবে কোনো বক্তব্য পাননি। তাহলে কি এটা মিন করে যদি ইলেকশন রেজাল্টের পরে যে দল হেরে যাবে তারা মানবে না এবং ইলেকশন পরবর্তী একটা সহিংসতা দেখা দিতে পারে? না, এখানে অনেকগুলি কথা কিন্তু একটু পার্থক্য আছে। যেমন যে রায় দিবে মেনে নেব, ওটা না। আমি জানতে চেয়েছি যদি আমার বিরুদ্ধে রায় দেয় আমি সেটা মেনে নেব। যখন বলে যে রায় দিবে মেনে নিব, তার মানে কি সে ধরেই নিয়েছে যে আমার পক্ষে রায় দিবে। কিন্তু যদি আমার বিরুদ্ধেও রায় দেয় সেটা আমি মেনে নেব, এই কথাটা উচ্চারণ করা উচিত। মেনে নেবে কি নেবে না নেবে পরে আলাপ, বাট উচ্চারণ করা উচিত আমি মনে করি। তাহলে কি জনগণকে সম্মানটা দেখানো হয়। আর না মানলেই যে মারামারি হবে, রক্তগঙ্গা হবে, আমি এটাও বিশ্বাস করি না। আমি করি না, কিন্তু বিশ্বাস আমি কেন করি না, যে একটা কথা মাথায় রাখবেন, বিরোধিতা কিন্তু অনেক ধরনের হয়। যখন আওয়ামী লীগ ছিল এখানে, আওয়ামী লীগের সঙ্গে জামাতের যে বিরোধিতা ছিল, অথবা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যে বিরোধিতা ছিল, যে মাত্রার যে গুণগত বিরোধিতা ছিল, পরিমাণগত তো বটেই, সেই বিরোধিতা কিন্তু জামাতের সঙ্গে বিএনপির নাই। এটা আপনি মাথায় রাখবেন। আওয়ামী লীগ হেরে গেলে আওয়ামী লীগ যা করতো, আওয়ামী লীগের সঙ্গে হেরে গেলে বিএনপি যেটা করতো, জামাতের সঙ্গে হেরে গেলে অথবা বিএনপির সঙ্গে হেরে গেলে জামাত সেটা করবে বলে আমি মনে করি না। এদের মধ্যে অত পার্থক্য ওইরকম একদম উত্তর মেরু দক্ষিণ মেরুর দূরত্ব কিন্তু নাই। কাজে আমি মনে করি না, আমি আসলে বলছি, আমি মনে করি না এই নির্বাচন নিয়ে কোনো রক্তগঙ্গা বয়ে যাবে। এই নির্বাচন এখন যেটা হচ্ছে, যে বিরোধিতা হচ্ছে, প্রতিপক্ষ হচ্ছে, দেখেন না উনি ডকুমেন্ট দেখাচ্ছে, আবার ওনারা ডকুমেন্ট দেখাচ্ছে, এগুলি কিন্তু আমি খুব একটা আনহেলদি মনে করি না। নির্বাচনে এগুলো হয় ভাই, একসঙ্গে 5 জন লোক দাঁড়ালে পরে দেখবেন ধাক্কাধাক্কি হয়, তো দাঁড়াতে পারে, তো ধাক্কাধাক্কি করার দরকারটা কি? করে থাকে তুমি জায়গা বেশি নিছো, তুমি আমাকে গুতা মারছো, এগুলো কিন্তু বলে। তো ইলেকশনে যদি হয়, এটা যদি না হয় তাহলে কি এটা আর কবে হবে? এটা হবেই, কিন্তু ওই জায়গাটা যে আমি অত আশঙ্কা করি না। খুব হোপফুল যে ওরকম কিছু না। শাহরিয়ার কবির ছাত্র শিবিরের যে সভাপতি সাদ্দাম, সে তার ফেসবুক পোস্টে কিন্তু ছাত্র শিবির নাকি প্রকাশ করেছেন, শিবিরের সভাপতি কি সাদ্দাম নাকি? ওর নাম সাদ্দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নুরুল ইসলাম সাদ্দাম ওর নাম। তো আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচনের পরের দিন বা নির্বাচনের পরে আসলে সহিংসতা হতে পারে। ছাত্র শিবির তো খুবই প্রভাবশালী একটি ছাত্র সংগঠন, যেটা আমরা দেখেছি, এবং জামাতের ছাত্র সংগঠন হিসেবেই বিবেচনা করা হয়, যদিও তারা দাবি করে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। তো এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? তো প্রথম কথা হলো, আপনার এই অঙ্গ সংগঠন আর ছাত্র সংগঠনের মধ্যে দুটো পার্থক্য আছে। সেটা হচ্ছে ছাত্র শিবির বিশ্বাস করে কি কোরআন ও হাদিস অনুযায়ী চলা, তার একটা ছাত্র সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামের আমিরের গঠনতন্ত্র অনুযায়ী হোক আর
সেই 41 সাল থেকে যদি আপনি বাদ দেন, এই যে 81 সাল থেকে যেদিন থেকে শুরু হয়েছে, এখনো দেখছেন যে আমিরে জামাত কোনোদিন ছাত্র শিবিরের কাউকে বাদ দিছে বা ঢুকাইছে বা কোনো কমিটি গঠন করে, কারণ সেই ক্ষমতাটাই তার নাই। সেই কারণে আবার ছাত্র শিবিরের সময় যে সমস্ত প্রেসিডেন্টই যে জামাত ইসলামের সাথে জয়েন করে তা কিন্তু না। মঞ্জু ভাই কিন্তু জামাত ইসলাম করেন না, উনি কিন্তু এবি পার্টি করেন। So, তার আগে তো জামাতে ছিল। সমর্থন করছে, তাহলে অঙ্গ সংগঠন বলাটা কি যে ডিরেক্টলি কন্ট্রোল করে সেটা। আচ্ছা, এখন ওই বিতর্কে যাব না, আমি যেটা বিতর্ক না, আমার কথা হলো যে যেটা সত্যি জামাত ইসলামের সাথে ছাত্র শিবিরের আদর্শিক মিল আছে বলে আমরা তার সেটাকে দুটাই ধারণ করি। বলেছে যে যদি জামাত ক্ষমতায় না আসে সেক্ষেত্রে আরো স্পেসিফিক করে কিন্তু বলেছে, তাহলে এটা একটা হুমকির শামিল না? না, এটা হুমকির শামিল না। এখানে কথা হচ্ছে জামাত ক্ষমতায় না আসে না, জামাতকে ক্ষমতায় না আনার পিছনে সবাই একতাবদ্ধ হয়েছে। প্রশ্ন হচ্ছে জনগণের রায়কে যদি আপনি বাধাগ্রস্ত করার কোনো কিছু করেন, যেমন এই যে বললাম গতকালকে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যেতে পারবেন না, কেন হঠাৎ করে এটা 9 তারিখে দিলেন কেন? আপনি 8 তারিখে কি বললেন? বিএনসিসির কেউ কি করতে পারবে? ইলেকশনে ডিউটি দিতে পারবে না। 10 তারিখে আমরা বারবার দাবি করছিলাম 10 তারিখ থেকে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষা সব বন্ধ করা হোক, ওনারা বন্ধ করেননি, ছেলেপেলে সব অটো বাড়ি চলে যেতে হলো। তাহলে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা পার্ট অলরেডি আমরা কোথায় দেখতে পাচ্ছি। এবার আরো একটা দুঃখের বিষয় বলি, আপনি হাজার হাজার কোটি টাকার খেলাফি, ভাই বলছে এটাকে আমি ভাইয়ের সমর্থন করে, হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক খেলাফি, ব্যাংক ঋণ, তাদেরকে আপনি নমিনেশন বৈধ করে বলেন কি টাকাটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন। তো এই বিষয়ে যখন সাহেব সাহেবরা বলেন না, এবং ইলেকশনের আগে আমি খালি দেখি প্রথম আলো অনেকগুলো কিন্তু আমি রিসার্চ দেখলাম, তাহলে দেখলে প্রথম আলো খালি বলে যে বিএনপি হচ্ছে 240-250টা পাবে। আবার আজকে আবার আরেকটা দেখলাম তারা আবার করছে 300 জন লোকের উপরে করে বলছে বিএনপি 220-30 পাবে। আমি তো এগুলোতে বিশ্বাস করি না। আমার কথা হলো শায়ের সাথে আপনার বিরোধটা কোথায় আসে? আমার কোনো বিরোধ নেই, কারণ জুলকারনাইন শায়ের হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওনার বিরুদ্ধে যেগুলো কথাবার্তা আসছে, উনি পার্টিকুলারলি উনি নিজেকে পরিচয় দেয় আল জাজিরার সাংবাদিক। আমি যেটা দেখতে পেলাম উনি তো একটা পার্টিকুলার দলের পক্ষে কাজ করেন রে ভাই, উনি জামাত ইসলামের বিপক্ষে কাজ করেন। আমার কথা হলো সাংবাদিক কেন একটা দলের বিপক্ষে যাবে, আর একটা দলে কেন এজেন্ডা নিবে? সাংবাদিকদের কাছ থেকে এই প্রশ্ন, এটা ভাই উত্তর দেখ, উনি যদি নিরপেক্ষ হয় তাহলে কেন কথা হবে? দলের পক্ষে কাজ করছেন, আপনার অবজারভেশন কি? এটা আমি আসলে ওনাকে ফলো করিনি, তবে জুলকারনাইন শায়ের আমি দেখেছি যে ওনার নানা রকম ইনফরমেশন লিক করেন আর কি, এবং এই লিকগুলো আমার ধারণা ওনার এই দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সঙ্গে ওনার খুব ভালো একটা যোগাযোগ আছে। তা না হলে উনি যে সমস্ত ইনফরমেশন লিক করেন এগুলো আসলে অন্য জায়গা থেকে পাওয়ার কথা না। এবং এই যে উনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে ওনার একটা যোগাযোগ আছে, এটা কিন্তু আমি খুব মন্দও দেখি না, মন্দও বলি না। মন্দ বলি না কেন, হয়তো উনি লিক না করলে এগুলি এইভাবেই থেকে যেত। লিক করাতে কিন্তু মানুষের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়, মানুষ জানতে চায়, মানুষ অনেক কিছু জেনে যায়, এবং যারা নাকি অন্যায় টন্যায় করে তারা হয়তো উনি মনে করেন 20টা ইনফরমেশন পায়, আমার ধারণা 20টার মধ্যে উনি হয়তো মাত্র একটা লিক করেন, আর 19টা উনি কি করেন আমি জানি না। 19টা নিয়ে অন্য কোনো কিছু করেন কিনা, যোগাযোগ করেন কিনা আমি বলতে পারবো না। কিন্তু যে ধরেন আমি যদি একবার দেখাতে পারি যে আমার লিক করার অ্যাবিলিটি আছে, আমার সঙ্গে অনেকেই যোগাযোগ, এখনো কিন্তু আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করে, আমি একা একটা অনুষ্ঠান করে আমার সঙ্গে অনেকে ইনফরমেশন দেয়। আমার ধারণা ওনাকে আরো বেশি লোক দেয়, কারণ উনি তো বিদেশ থাকেন, উনি চট করে অনেক কিছু করতে পারেন, আমি কিন্তু দেশে অনেক কিছু করতে পারি না। তো উনি করেন যেটা, যদি 20টাও পায়, 10টা নিয়ে যদি ধান্দাও করে, তারপরেও কিন্তু আমি মনে করি উনি যেটা করে এই কাজটা একদম আমি মনে করি যে খারাপ না। না, এটা কিন্তু পিনাকি এবং ইয়ারটা যদি দেখেন যে জুলকারনাইন সম্পর্কে তো, আর আমাদের ভাই যেটা বললো, আমরা দেশের মধ্যে থেকে আমাদের তত সোর্স নাই, কিন্তু যখন আপনি পিনাকি এবং আরেকজনকে ইলিয়াস, দুইজন যখন সাইরের এই জিনিস, যেমন হাদি হত্যাকারীকে কোন রুটে কিভাবে চলে গেল, ভাই বলুক এটা একটা, যতই গোয়েন্দা সংস্থার মধ্যে থেকে উনি এটা বলছে, এটা এই প্রশ্নে কি উদ্ধার হয়? তাহলে চলে যাওয়া যারা পাঠায় দিছে তাদের সাথে তার সম্পর্ক আছে? তাহলে না হলে তিনি জানলেন কিভাবে ময়মনসিংহ দিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে? ভাই যেটা বললো যে কিছু কিছু ক্ষেত্রে আবার কাউকে বাঁচানোর জন্য যদি এরকম হয়ে থাকে, যেমন আদিত সাহেবের টাকা কোথায় আছে না আছে, এ কথা উনি একবার বলতে, তাহলে কি বুঝে নিব যে জেনারেল আজিজের সাথে পরে ওনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে? জেনারেল আজিজ সাহেবের টাকা কোথায় আছে না আছে এগুলো সব উনি বলতে চাইছিলেন, বলে কিন্তু পরে আর বলেননি স্যার সাহেব। তাহলে কি বলবো যে ওনার সাথে পরে, এই যে ভাই যেটা বললো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেই কথা না। আমরা বললে একটা
পিওর জার্নালিজম চাই আমরা, একটা ফেয়ার জার্নালিজম। সমস্ত দলের উনি কি করবেন, উনি হচ্ছেন সমস্ত দলের ভাই, যেমন সমস্ত দলের করেন, সমস্ত দলের করাটাই তো প্রফেশনাল আমরা সাংবাদিক। একটু অন্য প্রসঙ্গে যাই, আমাদের একটু সময় কম। আমরা বিভিন্ন সময় শুনতে পাই, ইভেন বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেক সময় বলে থাকেন প্রোগ্রামে যে আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল, 17টা বছর প্রায় শাসন করেছে। তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ইলেকশনটা হবে, জাতীয় ইলেকশন, সেটা আসলে গ্রহণযোগ্যতা হারাবে কিনা বা ক্রেডিবিলিটি কিছুটা ক্ষুণ্ণ হবে কিনা? আচ্ছা, প্রথম কথা হলো এই প্রশ্নটাই করা উচিত না, কারণ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কিছু নেই। যেমন মুসলিম লীগকে 71-এর পরে প্রাসঙ্গিক করার যারা যারা চেষ্টা করছে হয়নি, সেজন্য মুসলিম লীগ কিন্তু বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। বিএনপির সৃষ্টি হয়েছে মুসলিম লীগ থেকে, কারণ মুসলিম লীগকে মানুষ আর ওইভাবে নেয়নি। এবং আপনারা জানেন কিনা জানি না, শাহজিজুর রহমানকে কিন্তু প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেব বানাতে চাইছিলেন না, কিন্তু 3 জনের মধ্যে ভোটে শাহজিজুর রহমান সবচেয়ে বেশি ভোট পেয়ে গেল, সেজন্য সে হলো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এখন আমি আপনাকে যেটা বলছি, বাইরের দেশ আমার মানুষ যদি ভোট দিতে পারে, আজকে ট্রেনের যে অবস্থা, বাসের যে অবস্থা, রাস্তায় উৎসব মুখের কথা বলেন, দেখেন ঈদের মতো জ্যাম লেগে গেছে। ঢাকা থেকে মানুষ, ঢাকার শহরে কিন্তু আজকে মানুষ নেই। মাসুদ ভাই বলুক, তাহলে আজকে এই যে মানুষ যে বলছিলাম উৎসব মুখর, তাহলে মানুষ ভোট দিবে, তার ক্রেডিবিলিটি যে ইন্ডিয়া যখন আওয়ামী লীগ জিততেছে তখন সে বলে দিচ্ছে কি হ্যাঁ ভোট ঠিক মতো হয়েছে, যখন আওয়ামী লীগ এখান থেকে পলায়ন করলো তখন কি বলতেছে, মুখ বন্ধ। আচ্ছা, আপনি উৎসবের কথা বলেছেন, উৎসব মুখর। তো এই উৎসব মুখর একটা পরিবেশ এবং উৎসবের ইলেকশন, তাহলে জামাত কেন নারীদেরকে এভাবে ডিপ্রাইভ করলো, একজনও নারী ক্যান্ডিডেট দিল না? যদি এটা কমন প্রশ্ন অনেকে করেছে, আপনার কাছে আবারও করলাম। আচ্ছা, এটার একটা উত্তর দিই। ক্ষমতায়ন হচ্ছে 8 প্রকার, ক্ষমতায়ন 8 প্রকার, তার মধ্যে রাজনৈতিক ক্ষমতায়ন হচ্ছে 1 প্রকার নারী। তাহলে 12.5%। তাহলে আপনি রাজনৈতিক ক্ষমতায়নের 12.5%-এর মধ্যে কি কি আছে? লোকাল সেলফ গভর্নমেন্ট আছে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, তারপর তো পার্লামেন্ট। তাহলে 2%ও না। বাংলাদেশ জামাত ইসলাম কি বলতেছে, জুলাই সনদ সাইন করো, জুলাই সনদ ইমপ্লিমেন্ট করলে তাহলে কি হয়ে যাবে 5%। এবারে জামাত ইসলাম দেয়নি এই কথাটা, এটা আর একটা মিথ্যাচার। কিরকম? বিএনপি তো জোটগত ভাবে 9 জনকে দিছে, এবং 9 জন হচ্ছে উত্তরাধিকার সূত্রে 9 জন। আমি যেমন বলছিলাম ডক্টর না কথাটা শুনেন, ডক্টর জোবাইদাকে এখানে দিলেন না, সে হাইলি কোয়ালিফাইড, তাকে তো সব জায়গায় নিয়ে যাচ্ছেন, ওনাকে দেননি। তো জোটগত ভাবে জামাত ইসলাম দেয়নি। আপনি এটা বলেন যে জামাত কম দিল কেন? বিএনপি তো 5% দেয়নি, জামাতও দেয়নি। জামাত দিছে 3 জন আর বিএনপি দিছে 9 জন। আপনি কেন বলতেছেন জামাত দেয়নি? জোটগত ভাবে তো ওনারা 9 জন দেয়, তাহলে এরা জোটগত ভাবে তো 3 জন, তার চেয়ে আর কত 3 জন না। আসলে জামাতের যদি আপনি গোনেন তাহলে 10-12 জন হয়ে যাবে, কারণ এই যারা সবাই হচ্ছে এনসিপির হয়ে নির্বাচন করার কথা, তারা নির্বাচন করতেছে, তারা বলছে জামাতের সাথে করবো না। তো এই মেয়েগুলো তো আছে। আমি যেমন মাঝে মাঝে বলি যে নারীর ক্ষমতায়নে নারীদেরকে আগে আসতে হবে, যেমন সারা আপা এই কথাগুলো বল। সারা আপা যারা মানে ডক্টর কামাল হোসেন মেয়ের কথা বলে, তাকে কে বাধা দিল ইলেকশনে দাঁড়াতে? সে ইন্ডিপেন্ডেন্ট, তার বাবার একটা পার্টি ছিল গণফোরাম, তিনি গণফোরামতে দাঁড়াতে পারতেন, তিনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়াতে পারতেন, তাকে কে বাধা দিল? না না, নারীর ক্ষমতায়ন বললেন, তাহলে নারীকে এগিয়ে আসতে হবে। আর জামাত ইসলামকে বলতে পারেন আপনি। আর জামাত ইসলাম একটা কথা বারবার, মাসুদ কামাল আপনার কাছে একটু আসতে চাই, শাহরিয়ার কবির যে ব্যাখ্যা দিলেন নারী প্রশ্নে, জামাত ইসলামের পক্ষ থেকে একজন নারীকেও ক্যান্ডিডেট করা হয়নি, এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। শাহরিয়ার কবির একটা ব্যাখ্যা দিলেন, আপনি এই ব্যাখ্যার ব্যাপারে কতটুকু একমত? ভাবে তো 3 জনকে দেওয়া। আমি ওনার এই ব্যাখ্যার সঙ্গে মানে ব্যাখ্যা আমি সন্তুষ্ট না। এটা হতেই পারে সন্তুষ্ট না এই কারণে যে দেখেন, এই যে জামাত বলছে জোটগত ভাবে, জুলাই সনদে কিন্তু স্পষ্ট লেখা, জোট টোট কিছু লেখা নাই। ওখানে হলো প্রত্যেকটা দল দিবে, এবং আমি ওটা দেখেছি ওখানে 3টা মাত্র দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে জামাত নেই। জামাত কিন্তু নোট অফ ডিসেন্ট দেয়নি, জামাত এটা একমত হয়েছে। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এরা ছিল। তো জামাতে দেওয়া উচিত ছিল, জামাতে দেওয়া উচিত ছিল, বিএনপি দেওয়া উচিত ছিল, বিএনপি কিন্তু দেয় নাই। বিএনপি যা দিয়েছে 272 জন তাদের ক্যান্ডিডেট, তার মধ্যে তারা দিয়েছে 10 জন, এটা শতাংশের হিসেবে হয় 3.66, তারাও 5% দেয়নি। জামাত দিতে পারতো বলে আমি মনে করি, পারতো এই কারণে ওনাদের তো মজলিসে শুরায় প্রায় 91 জন মহিলা কিন্তু আছেন, 91 জন নারী ওনাদের মজলিসে শুরায় আছেন। মজলিসে শুরা তো অনেক বড় একটা মানে বডি ওনাদের,
সেই বডিতে এতগুলো লোক থাকার পরে ওনারা দিতে পারতেন, কেন দেন নাই? হয়তো ওনারা অনেকদিন ধরে দেন না, না দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছেন, দেন না, অথবা সিরিয়াসলি নেন নাই। কিন্তু এটা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে আহত করেছে। আমি চাই মনে মনে যে ওনারা এটা দেবেন আগামীতে, কিন্তু এবার না দিয়ে ওনারা একটা অন্যায় করেছেন। এই অন্যায়টা ওনারা স্বীকার করলেই হয়, কোনো সমস্যা নাই। যেমন ওনারা তো একা অন্যায় করেন নাই, বিএনপিও তো অন্যায় করছে ভাই। বড় তো দুইটা, আমরা তো তাকে আছি বিএনপি এবং ওনাদের দিকে। বিএনপি অন্যায় করছে, বিএনপি এটা অন্যায় করছে, একদম পুরো অন্যায়। বিএনপি উচিত ছিল, বিএনপিতে অনেক লোক আছে, বিএনপি যে 10 জনকে দিছে এরা সবাই কোটায় পাইছে, হয় ভাইয়ের কোটা, নাহলে বোনের কোটা, নাহলে মায়ের কোটা, নাহলে বাপের কোটা, কোটায় পাইছে ভাই এরা। অথচ বিএনপিতে নিবেদিত প্রাণ অনেক লোক ছিল, তাদের বিএনপি দেয় নাই, জামাত তো দেয় নাই। এবং এটা আমার জন্য হতাশাবাজক এই কারণে, এটা হওয়ার কারণে হয়েছে কি যে জুলাই সনদ যেটা হয়েছে, ওনারা তো এই সনদে কিন্তু এটা উল্লেখ করছেন যে এই নির্বাচন থেকে দিবেন, এটা কিন্তু উল্লেখ করা আছে, এই ত্রয়োদশ নির্বাচন থেকে তারা দিবেন। তো ওই সনদে সিগনেচার করছে এনারা, ওটা তো এখনো সিগনেচারের কালি শুকায় নাই আমার ধারণা। না, আগামী নির্বাচন থেকে দিবেন বলা আছে না, এই নির্বাচনের কথা বলা আছে। দেখেন আমি দেখছি এটা ভাই, আমি দেখে আপনি ডাবল কষ্ট করেন না, একটু কষ্ট করি। আপনি বলছেন আমার একটু ভুল হলে আমি আপনি বলতে, ভাই একটা খুব সুন্দর কথা বলছিল একটা অনুষ্ঠানে, যে জামাতের যে কর্ম পরিষদ এতজন আছে, বিএনপির ওখানে বেগম খালেদা জিয়া স্যার ভাই বলছিল, বিএনপি বেগম খালেদা জিয়া স্যার আর কেউ নাই, এটা বলতে ভাই বলছিল আছে, কিন্তু তাদের দেওয়া উচিত ছিল, এটা মনে করি। কাগজ খুঁজতে উত্তর দিলেন যে এটা একটা অন্যায়, অন্যায়টা স্বীকার করছেন না কেন? এটা কোনো অন্যায় না। আমি ওই যে ভাই এটার উত্তর আরেক জায়গায় দিয়েছিলেন যে বাংলাদেশ জামাত ইসলাম দেয়নি, বাংলাদেশ জামাত ইসলামের আমির কোনো মেয়ে হতে পারবে না, এটা জেনে শুনেই সমস্ত জায়গায় কি করছে মানুষ, সমস্ত ইউনিভার্সিটি গুলো 5টা ইউনিভার্সিটিতে আমরা জয়যুক্ত হয়েছি, এবং নারীর ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি বলেই যে মজলিসে সুরে এতজন লোক আছে। এমপি ইলেকশনে আজকে দিনে আগামীতে বলতেছি জুলাই সনদে হা দেন, তাহলে কি হবে? জুলাই সনদে যদি আপনি হা দেন তাহলে কি হবে? আগামী থেকে আগামী নির্বাচন থেকে আপনাকে 5%ই দিতে হবে। তাহলে এই যে 5% দিতে হবে, এই কথাটা আমরা যে বললাম, আচ্ছা এই দেখেন পড়তেছি, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচন। হ্যাঁ, এটি তুলো পরবর্তী হয়েছে, এটা তো এই নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার কি পরবর্তী মানে কি এই নির্বাচন? না 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 না, শুনেন, এটা আমার ইন্টারপ্রিটেশন, না না, আপনার ইন্টারপ্রিটেশন আলাদা হতেই পারে। স্বাক্ষর তো হয়েছে পরবর্তী, না স্বাক্ষর তো হয়েছে নভেম্বরে, স্বাক্ষর তো হয়ে গেছে, হলো স্বাক্ষরের পরে নির্বাচন কোনটা? এটা যেটা হচ্ছে সহজ বলে দিই, ধরে নেন আপনি বায়নানামা সাইন করলেন, তারপর রেজিস্ট্রি না করলে বায়নানামার কোনো মূল্য আছে? নাই। এটা যদি পাস না হবে, এটা এক্সিকিউটিভ হবে, পাস করার পরে তো বলবেন যে পরবর্তী, না তা তো বলেন পাস করার পরে বলছে স্বাক্ষরের পরে, না তাহলে তো এই দুটো অধ্যাদেশ আসলো কেমন? এটা আপনার ইন্টারপ্রিটেশন, আমরা এই জন্য তর্ক না করি। আপনি যেটা বলছেন আপনার কাছে থাকুক, আমি বলতেছি জুলাই সনদ পাস না হওয়া পর্যন্ত এই পরবর্তী মানে হচ্ছে আগামী ইলেকশন থেকে, এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন বোঝার। আপনি আইনজীবী হিসেবে আপনি আইনের ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু খুব ডিসেন্ট পয়েন্ট অফ ভিউতে অন্তত 2-1 মহিলাকে কি নমিনেশন দিতে পারতো না? হ্যাঁ পারতো। আমি আপনাকে এটাও বলতেছি, আর ধরে নেন জামাত ইসলাম দেয়নি, এটা লোককে ডিসাইড করতে দেন যে লোক জামাত ইসলামকে এইটা তো সবাই মিলে আলোচনা করছে। তো বললাম যে জোট থেকে যদি বলেন, জোট থেকে যেমন বিএনপি দিছে, আচ্ছা ঠিক আছে, এখানে তো জোট থেকে তো দেওয়া হয়েছে, জামাত ইসলাম থেকে দেওয়া হয়নি বলে আগামীতে দেওয়া হবে না তা না। আর একটা জিনিস ভুলে যান না, আমিরে জামাতের নিজের ওয়াইফ কিন্তু এমপি ছিলেন আগে, আমিরে জামাতের ওয়াইফ উনি কিন্তু আগে এমপি ছিলেন। সো আগে দেওয়া হয়নি তা না, এবারে দেওয়া হয়নি, সেটা পলিটিক্যাল ডিসিশন, সেটা সময় বলে দিবে তারা সঠিক না বেঠিক। সো আমরা একদিন ওয়েট করি, ইনশাল্লাহ জনগণ এই রায় দেখ যে জনগণ কোনটাকে কি পছন্দ করে। শুনেন, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, শুনেন, এটা হলো কি ভুল অথবা আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে মানে আপনার একটু পিছিয়ে পড়া সিদ্ধান্ত, এগুলি মানুষই নেয়। মানুষ তো আর রোবট না, যন্ত্র তো আর না। অবশ্যই জামাত ভুল করতে পারবে না কেন? অবশ্যই ভুল করতে পারে। জামাত তো চালায়, মানুষরা চালায়, অবশ্যই তো ভুল করতে পারবে না। তো বিএনপি ভুল করতে পারবে না। আমি একজন ভোটার হিসেবে কি দেখবো? আমি দেখবো যে কাদের, যেমন 2 দলই কোনো ভুল নাই, 2 দলই কোনো ভুল নাই, তাহলে ভোট দুম করে না না। কিন্তু ভাষাকে কথা সমর্থন করি যে জামাতের উচিত ছিল 51 আমি কিন্তু এই কথা অনেক জায়গায় বলছি, 51 তো আমাদের মা বোন, তাদেরকেও ইনক্লুসিভ না করে সমাজে চালানোটা মসজিদ জামাতের এবার উচিত ছিল। কিন্তু আমি বলতেছি যে যেহেতু জুলাই সনদ ইনশাল্লাহ আগামীতে হ্যাঁ ভোট হলে তখন আর কোনো বাহানাও চলবে না এই হ্যাঁ ভোটের জন্য। সেজন্য জামাত ইসলাম যেমন বলতেছে, বিএনপির বলা উচিত
মাসুদ ভাই যেমন বলতেছে আমরা সবাই চাই হাঁটাকে জয়যুক্ত করুক, এই হাঁটা জয়যুক্ত হলে ইনশাল্লাহ আগামী থেকে এই প্রশ্ন আর থাকবে না। শেষ। তার মানে এটাকে সামনের দিনে এই কারেকশনটা করা হবে। অবশ্যই করতে তো আপনি বাধ্য, কারণ আপনি সাইন করছেন, কারণ আপনি তো নীতিগতভাবে এখানে ঐক্যমত আসছে। আমরা একটু তারেক রহমান প্রসঙ্গে একটু আসতে চাই যে এখন যে সামনে ইলেকশনটা হবে, যে পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে চাঁদাবাজি থেকে শুরু করে আরো কিছু অপরাধের সঙ্গে, তারেক রহমান এসে সেই বিষয়গুলো কারেকশন করে দলটাকে গুছিয়ে একটা পর্যায়ে নিবে। তো বাট ম্যাসিভ লেভেলে অনেক অভিযোগ রয়েছে, আপনার কাছে কি মনে হয় তারেক রহমান এটা পারবেন? এবং যে ড্যামেজটা হলো ইমেজ সংকট, সেটা কাটিয়ে নির্বাচনে আসলে কি হতে পারে? শাহরিয়ার কবির তো জামাতের ব্যাপারে খুবই আশাবাদী। তারেক রহমান পারবেন কিনা এটা ওনার ব্যাপার, ওনার দলের ব্যাপার। আমি তো তারেক রহমানের দলও করি না, ওনার বিএনপিও করি না, আমি জামাতও করি না ভাই। আমি আমার মতো করে দুই দলকে দেখি এবং আমার দৃষ্টিতে দুই দলের আমি ভালো মন্দ দুইটাই দেখি। মন্দটা নিয়ে কথা বলতে পছন্দ করি, কারণ ভালোটা তো ভালোই, ওটা নিয়ে আর কি বলবো। মন্দটা নিয়ে আমি আলোচনা করতে পছন্দ করি, এটা আমার টাইপটা। তারেক রহমান পারবেন কিনা একটা কথা আমি বলি আপনাকে, দেখেন কতগুলো জিনিস আপনাদের ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। তারেক রহমান একটা দলের নেতা, ডক্টর শফিকুর রহমান একটা দলের নেতা, দুই ধরনের দল, দুই ধরনের আদর্শ। কিন্তু আমি যদি বলি যে দলের উপর কন্ট্রোলটা কার কেমন আছে, এটা কিন্তু একটা জরুরি ব্যাপার। তারেক রহমান বললেন যে তোমরা আজকে সবাই মাছ দিয়ে ভাত খাবা, শফিকুর রহমান বললেন তোমরা আজকে সবাই মাছ দিয়ে ভাত খাবা। দলের সমস্ত লোকদেরকে বললেন যে তোমরা দলের যারা নাকি লিডার আছো, বেশ উপজেলা কমিটি পর্যন্ত যার লিডার মাছ দিয়ে খাবা। আপনি কি মনে করেন শফিকুর রহমানের কথা কিন্তু 95% বাস্তবায়িত হবে? তার কমিউনিটি কি হবে? যদি হয়তো তাহলে ওনাকে 10,000 লোককে বহিষ্কার করতে হতো না। এটা কিন্তু রিয়েলিটি। তারা কেমন বলবে যে আমার দল তো বিশাল দল, শফিকুর রহমানের দল তো ছোট দল, ওনারটা মানা সম্ভব। তাহলে এটা কিন্তু আবার একটা যুক্তি আছে, এই যুক্তিটা আমি অস্বীকার করি না। কিন্তু যখন আপনি ক্ষমতায় যাবেন তখন আপনার সব কথা, যেমন ক্ষমতায় যাওয়ার আগে আপনি যা যা বলেছেন, আপনি বলেছেন যে তোমরা চাঁদাবাজি করো না, বিএনপিকে থামিয়েছে। থামেন। তারেক রহমানের একটু ঝুঁকি থাকতে পারে, উনি বলছেন যে আমি কি করতে পারি বহিষ্কার করা ছাড়া, কিন্তু আপনারা আমাকে সরকারে পাঠান, দেখেন আমি কি করি। হতে পারে, কিন্তু আমি এটা আশাবাদী, আমি এটা মনে করি। দেখেন আমি বলি আপনাকে একটা জিনিস ভাই, আমি তো এসে একটা মানুষ না, আমার হাতে কি অপশন আছে বলেন তো? একদিকে ডক্টর শফিকুর রহমান, একদিকে তারেক রহমান, একদিকে জামাতে ইসলাম, আরেকদিকে বিএনপি। আমি তো এর বাইরে কোথাও যেতে পারবো না। তো সেখানে আমি উভয়ের কাছ থেকে কি আশা করি শেষ করি, আমি ছোট্ট করে বলছি, শেষ করে দিচ্ছি। আমি আশা করি যে আমরা যেমন বলি না যে তারেক রহমান 2008 সালে দেশ থেকে চলে গেছিল, 2025-এ আসছে। 8-এর তারেক রহমান আর 25-এ তারেক রহমান এক না। আমি সেরকম ভাবে আশা করি যে 12ই ফেব্রুয়ারির আগের তারেক রহমান আর 12ই ফেব্রুয়ারির পরের তারেক রহমান যেন এক না হয়, আশা করি। আর ওদিকে আশা করি যে এখনকার শফিকুর রহমান আর 12ই ফেব্রুয়ারির পরের শফিকুর রহমান যেন একই থাকে। আমরা একদম শেষে আপনার কাছে শাহরিয়ার কবির, আমার সর্বশেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষ করবো, যে বাংলাদেশের স্বাধীনতা, যেটা অনেক আলোচনা হয়, তারপর যে ভারতের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা, এরকম একটা ন্যারেটিভ জামাতের পক্ষ থেকে আছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু হিসেবে মানতে জামাত নারাজ, জামাতের আমির, এরকম একটা বিষয় নিয়ে খুব ইদানিং আলোচনা হচ্ছে। এই দুটো বিষয় আপনি যদি সংক্ষেপে পরিষ্কার করতেন। প্রথম কথা হচ্ছে আমি জামাতের মুখপাত্র না, দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম কোন ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতার, তা না। কথা হচ্ছে গত 17 বছরে স্বাধীনতার ইতিহাস বিকৃতি করতে করতে এমন জায়গায় চলে গেছেন যে সেটা পুনরুদ্ধার করার জন্য দুই দলই তার ম্যানিফেস্টো বলছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস কি করতে, বিএনপিও বলছে তার ম্যানিফেস্টো দেখেন, সেও বলছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস লিখতে হবে। তো তার মানে হচ্ছে এই জায়গাতে আমরা এক জায়গায় যে স্বাধীনতার ইতিহাসটা কি করা হয়েছে, বিকৃতি করা হয়েছে। দ্বিতীয় কথা হলো শেখ সাহেবকে বঙ্গবন্ধু উপাধি দিয়ে দিয়েছিলেন 1973 সালে, সেই মুজাহিদুল ইসলাম সেলিম রায় ঢাকা ইউনিভার্সিটিতে কি করছেন, তার বঙ্গবন্ধু উপাধি তুলে নিছেন। তা আমি আপনাকে ডক্টরেট দিলাম, আপনার ডক্টরেট ডিগ্রি বাদ দিয়ে দিলাম, তারপর আপনাকে ডক্টরেট বলা যাবে? যাবে না। দ্বিতীয় কথাটা হচ্ছে বঙ্গবন্ধু, ওই যে ভাই একটু আগে বললেন, নির্বাচনের আগে যা ছিলেন নির্বাচনের পরে এই ইস্তেহার মতো আপনি চলবেন। আপনি লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধকে হত্যা করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের টুটি চেপে ধরে বাংলাদেশকে হায়দ্রাবাদ বানাতে চাইছেন। সে তাকে আমি কিভাবে বলি যে সে বঙ্গ মানে কি বাংলা, আর বন্ধু মানে কি বন্ধু। যে করদ রাষ্ট্র বানাতে চাইছে তাকে আপনি বন্ধু বলবেন না শত্রু বলবেন, এটা জাতির উপর ছেড়ে দিলাম।
ধন্যবাদ। মাসুদ কামাল, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই, আমরা একদম শেষের দিকে। আমি এই প্রশ্নের সঙ্গে একমত না। আমি ওনাকে বঙ্গবন্ধু মনে করি। আমি মনে করি যে উনি বঙ্গবন্ধু, এটা ওনাকে দেওয়া হয়েছিল স্বাধীনতার আগে দেওয়া হয়েছিল, এবং তখন ওনার যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য হয়তো বা দেওয়া হয়েছিল। তখন তো আমরা খুবই ছোট ছিলাম, আমি তখন ছিলাম খুবই ছোট ছিলাম, কাজে বোঝার মতো বয়স নেই। পরবর্তী সময়েও ওই আগের যে ভূমিকার জন্য ওনাকে দেওয়া হয়েছিল সেই ভূমিকাটাকে আমি অস্বীকার করি না। পরবর্তী সময়ে উনি শাসন চালাতে, যে ওনার শাসন ও পরিচালনার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাকে আমি উচ্চারণ করি। আমি মনে করি 74, 73, 74 উনি ভালো দেশ চালাতে পারেননি, উনি রাষ্ট্রনায়ক হিসেবে ভালো ছিলেন না, এটাই মনে করি। কিন্তু এই মনে করার মানে এই না যে ওই উপাধিটাকে আমি ইগনোর করি এবং অস্বীকার করি। আমি ওনাকে বঙ্গবন্ধু মনে করি, আমি ওনাকে বঙ্গবন্ধু হিসাবে অভিহিত করতে পছন্দ করি, এটা আমি বলি। আপনাদের দুজনের কাছে আমরা একদম শেষ এক বাক্যে সাজেশন চাবো। আপনিও বলেছেন যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিএনপিও চাচ্ছে, জামাতও চাচ্ছে। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে যদি ইতিহাস লেখে সেটা নিরপেক্ষ হবে কিনা, এক্ষেত্রে প্রকৃত ইতিহাস লেখার জন্য বাইরের কোনো বিশেষজ্ঞকে হায়ার করা যায় কিনা, বা কিভাবে হতে পারে? এক বাক্যে আপনি একটু এক বাক্যে বলবেন। জি, উত্তরটা দিয়ে দিই। 2000 ধরে নেন, জাতিসংঘ করলো না আমাদের? জাতিসংঘ কি করছে? একটা আমরা হাদির জন্য চাচ্ছি ইনকোয়ারি, আর একটা অলরেডি আমাদের যে বিপ্লব পূর্ব যে শহীদ হয়েছে তার উপরে তারা একটা রিপোর্ট তৈরি করছে। তা আপনি এটা করতে পারেন, তাহলে সবার কাছে গ্রহণযোগ্য হয়। ঠিক সেরকম গুম কমিশন করছেন, গুম কমিশন একটা রিপোর্ট দিছে। ঠিক সেনাবাহিনী যে আমাদের গর্বিত 57 জন অফিসার মারা গেছেন তাদেরও কমিশন করে করা হয়েছে, এবং সেগুলো নিয়ে কিন্তু কোনো দল আপত্তি করেনি। সো দেয়ার ইজ অ্যান এক্সাম্পল। আপনি জাতিসংঘের মাধ্যমে করবেন না কমিশনের মাধ্যমে করবেন, কিন্তু কোনোভাবেই মহান মুক্তিযুদ্ধকে আর বাণিজ্যিকরণ করা যাবে না, এটাকে আর হেয় করা যাবে না, রাজনৈতিক ভাবে এটাকে উদ্দেশ্য প্রণীত ভাবে আপনি ইউজ করবেন না, এটাই হচ্ছে আমার দাবি। আপনাকে ধন্যবাদ। জি, আপনি একটু বলবেন কিভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা আসলে লেখা হবে? শুনেন, যদি কেউ বলে যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমি লিখবো, আপনি নিশ্চিত থাকবেন তার মধ্যে একটা ধান্দা আছে। ইতিহাস লেখার কোনো বিষয় না। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এত একটা ইতিহাস কিন্তু একজন লোকের আপনার রাজনৈতিক প্রজ্ঞা দেয়া উনি ইতিহাসটা লিখতে পারবেন না। ইতিহাস লিখতে হবে অরাজনৈতিক ভাবে। ইতিহাসের একটা রাজনৈতিক ব্যাখ্যা থাকবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ইতিহাসের রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ইতিহাস কিন্তু একটা। তো আমাদের ইতিহাস কিন্তু অলরেডি আছে। আমি বলি আপনাকে, আমরা যেগুলি দেখি না, আওয়ামী লীগ কিছু লিখছে, বিএনপি কিছু লিখছে, জামাতও কিছু লিখছে, আবার বামপন্থীরাও কিছু ইতিহাস লিখছে, কিন্তু আমাদের অনেক ইতিহাস বাজারে আছে, কিন্তু এগুলি পড়ে না, দরকার নাই পড়ার, পড়লে বিভ্রান্ত হবেন। বেটার আমাদের একটা মুক্তিযুদ্ধের দলিল পত্র আছে প্রায় 17-18 খণ্ডের, যেটা হাসান হাফিজুর রহমান সাহেব সংরক্ষণ করেছিলেন। কোনো ব্যাখ্যা নাই, খালি দলিলগুলি আছে। এটা এখন পিডিএফ এও পাওয়া যায়। এটা সংগ্রহ করেন, এটা স্টাডি করেন, আপনি ইতিহাস জেনে যাবেন। আগে জিনিস হলো ইতিহাস এত দ্রুত লেখা হয় না, এটা সময়ের পরিবর্তনে। আপনি পুকুর দেখবেন, একটা পুকুর খুঁড়বেন না, আপনি যত সুন্দর করে খুঁড়েন পানি কিন্তু ঘোলা হবে। ওই পানি পরিষ্কার হইতে কিছু সময় দিতে হয়, পানিটা থিতে যায়, তখন ওই সময়টা দেন, ইতিহাস লেখা হয়ে যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে এই বিতর্ক চলবে, বিতর্ক আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা চাচ্ছি সামনে একটি সুষ্ঠু ইলেকশন হবে এবং বাংলাদেশ সত্যিকার গণতান্ত্রিক ধারায় প্রবর্তিত হবে, এবং একটি সুন্দর বাংলাদেশ সবাই পাবে, এবং নতুন যে জেনারেশন তারা তাদের ভূমিকা পালন করবে, এবং একটা সুন্দর ইলেকশন এবং সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকের মতো ময়নাতদন্ত মানবকণ্ঠের শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।